Welcome to Tripura Info News Update. A press conference was held on behalf of the Tripura Pradesh Congress Party at Congress Bhavan in Agartala. The party strongly criticized the Modi-led central government, alleging that corruption has reached its peak under the current regime. The problem of corruption is growing rapidly across the country. The Congress leaders said that Prime Minister Narendra Modi has failed to fulfill the promises he made when he came to power. One of the key promises was to create 2 crore jobs every year, but where are those jobs? On the contrary, the employment rate in the country has drastically declined, and many factories have shut down. They further added that while the government talks about empowering women through slogans like Beti Bachao, Beti Padhao, Save the Daughter, Educate the Daughter, the reality is quite the opposite. The central government has significantly slashed the education budget, making it harder for women and girls to become self-reliant. Listen to what the party's chief spokesperson, Prabir Chakrabarti, said during the press meet. অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকেও আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এবং বিশেষত এই রাজ্যে বিজেপি নেতৃত্ব দলের নেতৃত্ব এবং সরকারের নেতৃত্বের কাছে আমরা কতগুলি বিষয় তুলে ধরছি। সেই বিষয়গুলি সম্পর্কে ওনাদের অবস্থান বক্তব্য এটা আমাদের সহ রাজ্যের জনগণকে অবগত করার জন্য আমরা আবেদন করছি তাদের কাছে যে এখনো যেমন সারা দেশে এবং আমাদের রাজ্যে প্রতিদিন নিয়ম করে সরকারি টাকা ব্যবহারের মধ্য দিয়ে এবং দেশে তো যে কর্পোরেটদের পরিচালিত একটা অংশের মিডিয়া এবং বিজেপির নিজস্ব প্রচার মাধ্যমে এই মোদিজির প্রধানমন্ত্রীত্বের গত 11 বছরকে অমৃতকাল হিসাবে বর্ণনা করে যেভাবে বিষয়টাকে উপস্থিত করে আসছেন সেটা হচ্ছে যেন তার আগে কোন সরকার বা কোন সময়ে ভারতের আজ যা হয়েছে তার ধারে কাছেও ছিল না, খুব খারাপ অবস্থায় ছিল ভারত। এখন সেই হচ্ছে তাদের যে স্লোগান যে বিকশিত ভারত এবং 47 সাল 2047 সাল দেশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অর্থনীতি সহ সমস্ত দিক থেকে দেশ 1 নম্বর স্থান অধিকার। আমি সব বিস্তারিত বলতে চাই না, আপনারাও শুনতে হয়তো ততটা মনোযোগী হবেন না। আমি বিশেষত কয়েকটা ক্ষেত্র যেগুলো নিয়ে তাদের প্রতিশ্রুতি, মোদিজি আসার আগে দল এবং মোদিজির প্রতিশ্রুতি আর 11 বছরে প্রকৃত অবস্থা, যেমন যুবকদের, কৃষকদের, শ্রমজীবী মানুষের, মহিলাদের এবং আরেকটা যেটা বড় কথা ছিল দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভারত। এই ক্ষেত্রগুলিতে ভারতের অবস্থা এবং সর্বশেষ
যেটা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ভারতের বর্তমান বিদেশ নীতির ফলে আজকে ভারতের অবস্থানটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি সংক্ষেপে কয়েকটি বিষয় শুধু তুলে ধরব। নানা কিছু সংগঠিত হচ্ছে, অথচ প্রকৃত অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে। আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি, যে ক্ষেত্রগুলি যে এতটাই গুরুত্বপূর্ণ ছিল দেশের সম্পদ বৃদ্ধিতে, কর্ম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে, সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আখ্যায়িত করেছিলেন আমাদের দেশে গণতন্ত্রের মন্দির বলে। আজকে সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির অবস্থা কি? আমি এখানে তথ্য দিয়ে দেখিয়েছি, সেখানে যে 91 থেকে 96 রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের মধ্যে একমাত্র মারুতি উদ্যোগ একে বেসরকারীকরণ করা হয়েছে। এনডিএ অটল বিহারী বাজপেয়ীর সময়ে এনডিএ সরকার কতটা করেছে, আর মোদিজি বলা যায় তো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে সবকিছু আমাদের সব প্রধান সম্পদগুলি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে, সেগুলি বিলগ্নীকরণের নামে সেখানে একেবারে কোনোটাতে হয়তো বিনামূল্যে, কোনোটাকে স্বল্প মূল্যে মোদি বান্ধবদের হাতে তুলে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। অথচ এখনো যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি বর্তমানে আছে, সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে থেকে আমাদের যে কেন্দ্রীয় সরকার যে ডিভিডেন্ড পায়, সেটাও এখানে তুলে ধরার চেষ্টা করেছি যে প্রচুর পরিমাণ অর্থ এখনো যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি এখনো বর্তমান আছে তার থেকে ডিভিডেন্ড পাচ্ছে। এই বিষয়টাকেও নজরে আনছে না। নজরে না এনে এই যে গত বাজেট, সেই বাজেটে আরো 10 লক্ষ কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শেয়ার বিলগ্নীকরণের মাধ্যমে এই বাজেটে বরাদ্দের টাকা তোলার কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এর পরিণতি আমাদের দেশে যে শুধু ওই বেকারি বৃদ্ধির ক্ষেত্রে না, আমাদের দেশের অর্থনীতিতে একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। ঘোষণা ছিল 22 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। যদিও আপনারা হয়তো জানেন 2019-20 সালের পর থেকে কৃষকদের আয় নিয়ে কোনরূপ তথ্য আর কেন্দ্রের সরকার প্রকাশ করছে না। আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করা ফল কি হয়েছে সংক্ষেপে বলছি। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ বলে সকলেই জানে। আজকে সেই জায়গা দেশের মাত্র 20.7% মানুষ নির্ভর করছে কৃষি ক্ষেত্রের উপর, নির্ভর করে জীবিকা নির্বাহের কথা এখনো ভাবছে। তার 42.4% কৃষকই কৃষি কাজের সাথে অন্য কাজকে খুঁজে নিয়েছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। কৃষকদের প্রতিনিধির দরদ এতটাই যে কৃষকদের এমএসপি যেটাকে বলে যে কৃষকদের সহায়ক মূল্য বৃদ্ধি 2004 থেকে 14 পর্যন্ত এই হার ছিল 1.17%। 2014 থেকে 25-এ তা দাঁড়িয়েছে 0.53%। গত এপ্রিল মাসে অনেক ভাগগুল পিটিয়ে খারিফ ফসলের নতুন এমএসপি ঘোষণা করা হয়েছে। আমি এগুলি তুলতে চাই না। কি পরিমাণ কৃষকদের ক্ষতি হচ্ছে, স্বামীনাথন কমিশনের সুপারিশ থেকে কত কম পাচ্ছে সেটা এখানে উল্লেখ করা আছে। আপনারা দয়া করে একটু দেখে জনসমক্ষে প্রচার। মোদিজি এই 11 বছর আপনার
এই সম্প্রতি যে বিদেশ সফরে আছেন তা বাদ দিলে পর ৭১টা দেশে ১৩৯ বারেরও বেশি উনি সফর করেছেন। এর নিষ্ফল এক কথায় পেহেলগাম পরবর্তীতে অপারেশন সিঁদুর এর যে আমাদের সেনা অভিযান, একে কেন্দ্র করে আন্তর্জাতিক দুনিয়ার আজকে ভারত বুদ্ধিজীব তথাকথিত ঈশ্বর প্রেরিত প্রধানমন্ত্রী সর্বোচ্চ বিশ্বগুরু মোদীজি ভারতের অবস্থা হচ্ছে সম্পূর্ণ নিঃসঙ্গ, একাকী। কোন প্রশ্নে আজকে কোন দেশ ভারতের পাশে দাঁড়ায়, এমনকি পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, এই সন্ত্রাসবাদীরা আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, সাধারণ মানুষকে খুন করছে, এর সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও যে সম্পর্কে কোন দেশ ভারতের এই বক্তব্যের পাশে দাঁড়ায়নি। শুধু তাই না, সম্প্রতি আপনারা দেখেছেন গত পরশু মোদীজি যখন বিদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্টের সাথে ৩৫ মিনিটের বাক্যালাপ করছেন, সেই সময় আমেরিকা থেকে পাকিস্তান সন্ত্রাসবাদী নয় এই স্বীকৃতি দিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের বন্ধু দেশ হিসাবে পাকিস্তানকে আখ্যায়িত করেছে। আমি আর বিস্তারিত যেতে চাইছি না, বাকি বিষয়গুলি এখানে উল্লেখিত আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। আমাদের বুদ্ধিজীবী প্রতিশ্রুতি বছরে ২ কোটি টাকা। আমি সংক্ষেপে শুধু বলবো, 2014 সালে বেকারির সংখ্যা ছিল দেশে ৫.৪%। 2025-এ তা দাঁড়িয়েছে ৭.৯%। আইএলও রিপোর্ট হচ্ছে ৯.৩%। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা মুখ্যমন্ত্রী নীতি আয়োগের সভায় ঘোষণা করেছিলেন মাত্র ১% বেকার, অথচ স্বীকৃত বেকারই হচ্ছে আমাদের রাজ্যে প্রকৃত বেকার হচ্ছে বর্তমানে 14.৩%। দেশে কেন্দ্রীয় সরকারের শূন্য পদ ৯.৬৪ লক্ষ। অনুমোদিত পদের সংখ্যা কেন্দ্রীয় সরকারের ৩৯.৭৭ লক্ষ। কর্মরত আছে ৩০.৪২ লক্ষ। বেকারদের ৮০% হচ্ছে যুব অংশে, তাদের গড় বয়স ৩৫ বছরের মধ্যে। শিক্ষিত বেকারদের ৭৬.৭%। 7% হচ্ছে যুবক। যুবতী শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে ৬২%। আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিতে আমি এখানে কোনটাতে কত প্রধান রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে চিহ্নিত করেছি। সর্বমোট সংখ্যাটা ৩ লক্ষের কাছাকাছি। যোগ বিয়োগ করলে দেখে নেবেন আপনারা। আমি প্রকৃত 25 সালের তথ্যটা এখানে দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে আছে রেলে ৩,১৫,০০০ বেকার। রোজগার মেলা আছে, যেভাবে বিষয়টাকে উপস্থিত করা হচ্ছে, কৃষকরা ভগবান, কৃষকের সন্তান বর্তমানে আর কৃষক ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইছেন না, কৃষকের সন্তান নাকি ভগবানের কাছে আরতি করছে, ভগবান আমাকে কৃষক করে দাও। অথচ আমাদের রাজ্যের কৃষির হাল, আমি অন্য কিছু বলবো না, কৃষির
হাল হচ্ছে 2 লক্ষাধিক কৃষক, 1.5 লক্ষের মতো মৎস্যজীবী গত অগাস্টের বন্যায় যারা ধ্বংস হয়ে গেছে অর্থনৈতিক ভাবে, তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী একেবারে ন্যূনতম যে আর্থিক সহায়তা করার দরকার আজও তা হয়নি। কৃষি ক্ষেত্রে এখনো 90% সেচ যেগুলি তৈরি হয়েছিল সেগুলি অকেজ হয়ে আছে, এগুলিকে সচল করার কোন লক্ষণ নেই। নীতি আয়োগ তাদের সমীক্ষায় জানিয়েছে আমাদের রাজ্যের কৃষকদের গড় দৈনিক আয় হচ্ছে 227 টাকা। শ্রমজীবীদের অবস্থা আরো গরুর। ইউপিএ সরকারের সময়ে দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে, এবং আপনারা জানেন সে সময় 8 সালে পৃথিবীব্যাপী একটা ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছিল, আর্থিক বন্যা। ওই সময়ও আমাদের দেশের বাজার তেজি ছিল। 1 লক্ষ 10 বছরে 1 লক্ষ নতুন কলকারখানা তৈরি হয়েছিল। মোদি জমানায় সে থেকে 40,175টি কারখানা বন্ধ হয়ে গেছে, নতুন হয়েছে 22,000। 23 সালের মার্চ অবধি শ্রমিকরা যারা কাজ করত কলকারখানা 1,22,000 তারা কাজ হারিয়েছে। এতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের ভিড় বেড়ে সংখ্যাটা দাঁড়িয়েছে 44 কোটির বেশি। আর সরকার যে ঘোষণা করেছে তাদের সর্বোচ্চ কোন কোন শ্রমিক সর্বোচ্চ মাসিক আয় করতে পারে 10,000 টাকার কম। আমাদের রাজ্যে আপনারা মিলিয়ে নেবেন যে আমাদের রাজ্যে শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রের দক্ষ অদক্ষ শ্রমিকদের সরকার কি আয় কি তাদের রোজগার হতে পারে তা নির্ধারণ করে দিচ্ছে, কতটি কি হতে পারে। আমি বললে অনেকটা সময় নেবে, আমি তথ্যগুলি দিয়েছি, আপনারা দেখে নেবেন, এগুলি দেখে নেবেন। রাজ্যের শ্রমিকরা কাজ হারাচ্ছে, কাজ নেই, প্রতি বছর কাজ হারিয়ে যাচ্ছে। আমাদের 17-18 সালে অনিয়মিত শ্রমিকের সংখ্যা 37% ছিল, নিয়মিতের সংখ্যা ছিল 39%। 24-এ তা দাঁড়িয়েছে 25 এবং 17%। মহিলা শ্রমিক কমে গেছে 24%, 20%। আমাদের জায়গা শ্রমিকেরা আজকে সেটা নিয়ে আমাদের একটা মুভমেন্ট হয়েছে। আমাদের বরাদ্দ 21 সালে ছিল 1,09,000 কোটি টাকা, 25-এ দাঁড়িয়েছে 85,608 কোটি টাকা। আর যে শর্ত বেঁধে দিয়েছে সেই শর্ত মোতাবেক শ্রমিকরা এবছরের শ্রমিকরা বছরে 20 দিন কাজ পাবে কিনা সন্দেহ, বাকি বিষয় আপনারা দেখে নেবেন। মহিলাদের প্রশ্নে আমি অন্য কিছু যেতে চাই না, শুধু বলবো বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি, যেটা বিজেপি নেতৃত্বাধীন একজন সংসদের নেতৃত্বে সংসদীয় কমিটি 1924-এ সংসদে যে রিপোর্ট পেশ করেছিল তাতে উনি উল্লেখ করেছিলেন ওই প্রকল্পের 80% টাকা প্রকল্পে মোদিজির ছবি সম্বলিত প্রচারে খরচ হয়ে গেছে, আর বাকি টাকা আজ থেকে কোনো হদিস নেই। এ হচ্ছে আর 25 সালের গোড়ায় সরকারি সমীক্ষায় বেরিয়েছে এই সময়ে 9 কোটি শহরে শিক্ষিত মহিলা কর্মক্ষেত্রের বাইরে চলে গেছে। গ্রামে এই সংখ্যাটা 20%। আর মহিলারা সংসারের দাবি জানতে গিয়ে রিজার্ভ ব্যাংকের হিসাব আমাদের এই 2025-এর ফেব্রুয়ারি মাসে 4,50,00,000 বেশি মহিলা গোল্ড লোন নিতে বাধ্য হয়েছে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স বিভিন্ন আর্থিক সংস্থা থেকে। আর মাইক্রো ফাইন্যান্সের জালে তো গোটা দেশের দরিদ্র মহিলারা জড়িয়ে পড়েছে। আমাদের রাজ্যে রাগ প্রতিনিধির গল্প শোনায়, অথচ আপনাদের বলবো একটু খোঁজ নিয়ে
দেখুন দরিদ্র অংশের কোন মহিলা একজন খুঁজে পাবেন কিনা যে শ্রমজীবী মহিলা যারা মাইক্রো ফাইন্যান্সের ঋণের জালে না জড়িয়ে গেছে, এটা একজন বের করা যাবে কিনা সন্দেহ। করাপশনের সবকিছু বলতে চাইব না, দুর্নীতির সবকিছু বলতে চাইব না। আপনারা জানেন দুর্নীতি রোধ করার জন্য কালো টাকা উদ্ধার করার জন্য নানা গল্প কথা আছে, নোটবন্দি করেছে। এতে কত কালো টাকা উদ্ধার হয়েছে দেশে কোনো মানুষ জানে কিনা জানি না, আপনারা জানেন কিনা জানি না, আমাদের তো জানা নেই কতটা কালো টাকা উদ্ধার হয়েছে। আমাদের জানা আছে সাধারণ মানুষ টাকা বদল করার লাইনে দাঁড়িয়ে বেঘুরে প্রাণ দিয়েছে, এমন সংখ্যাটা আমাদের জানা আছে। বর্তমানে যে দুর্নীতিতে আমাদের কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়, আন্তর্জাতিক সমীক্ষার যে রিপোর্ট 2025-এর 11 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, তাতে সরকারি ক্ষেত্রে ভারতের দুর্নীতিতে 180টি দেশের মধ্যে স্থান ছিল। 23 সালে 93তম, 25-এ তা বেড়ে দাঁড়িয়েছে 96তমতে। আমাদের যে প্রকল্পগুলি যে অবস্থা সেগুলি আমি এখানে কিছু কিছু উল্লেখ করেছি। যে দুর্নীতিকে লিগ্যালাইজ করার জন্য ইলেকশন বন্ড, সেগুলি জানেন, এগুলি পুরনো কথা আগে উল্লেখ করতে চাই না, শুধু দুটো এই বিষয়ে উল্লেখ করবো যে কতটা অমানবিক সরকার, কতটা অমানবিক। যে ইলেকশন ফান্ডে যে তথ্য সুপ্রিম কোর্টের রায়ের পরে FBI প্রকাশিত করেছিল, দেখা গেছে শুধু দুটি ক্ষেত্রের উল্লেখ করে, একটু সময় দেবেন আমাকে। যে একটা হচ্ছে যে ওষুধ কোম্পানি যার ওষুধ তৈরি করতো এবং ভেজাল ওষুধ বিক্রি করতো, তার জন্য লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে। এরা ওই ইলেকশন বন্ডে বিজেপিকে তহবিল যোগানোর পরবর্তীতে তাদের লাইসেন্সটা বাতিল, লাইসেন্স তারা ফিরে পেয়েছে। আরেকটা ছোট ঘটনা, সেই একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ইস্পাত, সেখানে ইস্পাত তৈরি এবং যোগান দেয়, সেইকে খুব পরিকল্পিত ভাবে একটা সময়ে নির্দিষ্ট কিছু ইস্পাত ব্যবসায়ীর কাছে তাকে রুগ্ন হয়ে যাওয়া সেই ইস্পাত কোম্পানিকে সেলকে বাধ্য করেছিল কম দামে ইস্পাত সরবরাহ করার জন্য। এটা নিয়ে যখন পোর্টালে, একটা হিন্দি সংবাদ পোর্টালে খবর প্রকাশিত হওয়ার পর দেশব্যাপী আন্দোলন তৈরি হয়, তখন সেখানে তদন্ত করা হয়। তদন্ত করে দেখা যায় যে সে এই ইস্পাত বিক্রি করার কম দামে বিক্রি করার ফলে 400 কোটি টাকা তাদের লোকসান হয়েছে। আর যে কোম্পানি এটা কিনেছিল সেই কোম্পানি মোদিজির বিজেপিকে ইলেকশন বন্ডে 30 কোটি টাকা দিয়েছে। দিয়ে এটা আমাদের অভিযোগ না, সিবিআই ভিজিলেন্স তদন্ত করে এই 400 কোটি টাকা ছেলে যে ক্ষতি হয়েছিল তার জন্য বিজেপি এবং ওই ইস্পাত কোম্পানির সংযোগ খুঁজে বের করেছিল। এটাকে তাদেরকে এটা দেওয়ার পর শিল্পটা রুগ্ন হয়ে গেছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, লাভ তো হয়েছে বিজেপি। আমি সেই জায়গায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.